ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আমরা আগের ক্লাসে শিখেছিলাম যে বাক্য কাকে বলে এবং তার বিভিন্ন প্রকারভেদগুলো, অর্থাৎ সেন্টেন্স অ্যান্ড ইটস কাইন্ডস। আজকে আমরা সেই বাক্যের গঠনাবলীগুলো শিখব, যে প্রতিটি বাক্যের কি কি গঠন আছে, অর্থাৎ ফর্ম অর স্ট্রাকচার অফ সেন্টেন্সেস। ঠিক আছে, আমরা আগেই জেনেছি যে বাক্যের 5 ধরনের গঠন রয়েছে, সেগুলো আরেকবার মনে করে নিই। অ্যাসারেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ আর এক্সক্লামেটরি। আজকের ক্লাসে আমরা এর গঠন সম্পর্কে জানব। প্রথমে আসি অ্যাসার্টিভ সেন্টেন্স। একে আমরা স্টেটমেন্টও বলতে পারি, অর্থাৎ বিবৃতি বা বর্ণনামূলক বাক্য। একটা বর্ণনামূলক বাক্য কি না, যখন আমরা কোনো কিছু বর্ণনা করি, কোনো কিছু ঘটনার বর্ণনা, সাধারণভাবে কোনো কিছু বলা, এগুলো যখন আমরা বলি তখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স ব্যবহার করি। এক কথায় বলতে গেলে, আ স্টেটমেন্ট affirms or denies something. Affirms or denies something. Okay, a statement affirms or denies something. অর্থাৎ যে সমস্ত বাক্য দ্বারা আমরা কোনো কিছু স্বীকার করি বা অস্বীকার করি, বা বর্ণনা করি, এই সমস্ত বাক্যগুলোকে আমরা বলবো অ্যাসার্টিভ সেন্টেন্স। একটি অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন কি হবে? ঠিক আছে, ফর্ম অফ অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে এর গঠন কি হবে? আমরা যেমন সাধারণ বাক্যের গঠন দেখি, যে কোনো ইংরেজি বাক্যের বিশেষ বিশেষ বাক্য বাদ দিলে আমরা 3টে এলিমেন্ট পাই। একটাকে বলা হয় সাবজেক্ট বা বাক্যের কর্তা, একটাকে বলা হয় ভার্ব বা ক্রিয়া, আর অন্যটা হচ্ছে অবজেক্ট বা কর্ম। অর্থাৎ সাবজেক্ট দিয়ে শুরু হওয়া কোনো বাক্য এবং তার পরে যখন ভার্ব বসে তখন তৈরি হয় একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার আমরা অবজেক্টের কথাটা কেন বললাম না, কারণ অবজেক্ট যে সব বাক্যে থাকবে তার কোনো নিশ্চয়তা নেই। কোনো কোনো বাক্যে অবজেক্ট নাও থাকতে পারে। আগের ক্লাসেই বলেছি, একটি বাক্য তৈরি হতে গেলে ভার্ব অবশ্য প্রয়োজনীয়। ভার্ব ছাড়া কোনো বাক্য তৈরি হতে পারে না। কিন্তু কখনো দেখা যায় সাবজেক্ট ছাড়া বাক্য হচ্ছে, কখনো দেখা যায় অবজেক্ট ছাড়াও বাক্য হচ্ছে, কিন্তু ভার্ব ছাড়া বাক্য আমরা দেখতে পাই না। তাহলে সাবজেক্ট ছাড়া বাক্য কখন হয়? ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, সেটা আমরা পরে জানবো। অবজেক্ট ছাড়া বাক্য যে কোনো ক্ষেত্রে হতে পারে। যেমন আমরা যদি একটা এক্সাম্পল নেই, রাম প্লেজ ফুটবল। রাম প্লেজ ফুটবল এই বাক্যে
তিনটি পার্টস অফ স্পিচ রয়েছে। প্রথমে রাম সাবজেক্ট হিসাবে বসছে, প্লেসটা ভার্ব, আর ফুটবলটা অবজেক্ট। অর্থাৎ রাম এখানে বাক্যের কর্তা, প্লেটা এখানে ক্রিয়াপদ, আর ফুটবলটা এখানে অবজেক্ট। যদি আমরা অন্য একটা উদাহরণ নিই তাহলে দেখব এইরকমই একটা উদাহরণ। যখন আমরা লিখছি রাম প্লেজ ইন দ্য আফটারনুন, এই বাক্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে রাম এখানে সাবজেক্ট, প্লেসটা ভার্ব, কিন্তু এই বাক্যে অবজেক্ট নেই, অথচ এটা একটা অ্যাসার্টিভ বাক্য। ঠিক এই জায়গাটাই আমি বোঝানোর চেষ্টা করছিলাম যে এমন এমন বাক্য আছে যেখানে অবজেক্ট ছাড়াও বাক্য হতে পারে যদি সেখানে এটি সাবজেক্ট এবং ভার্ব থাকে। এবার তাহলে অবজেক্ট কিভাবে হবে, কোনো বাক্যে অবজেক্ট আছে কি না আছে সেটা আমরা খুঁজব কি করে? না, কথায় আছে ভার্বকে আমরা যদি কি বা কাকে অথবা কাদেরকে দিয়ে প্রশ্ন করি তবে যদি কোনো উত্তর আসে তখন সেটি বা সেগুলি কে অবজেক্ট বলে বিবেচিত করা হয়। খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। অনেক সময় ছাত্রছাত্রীদের এই জায়গাটাতে ভুল হয়, অবজেক্ট চিনতে ভুল হয়, আর অবজেক্ট চিনতে ভুল হলে আমাদের ভয়েস চেঞ্জের ক্ষেত্রেও সমস্যা হবে। তাহলে অবজেক্টকে চিনতে গেলে আমরা কি করব না, সেই সংশ্লিষ্ট বাক্যে যে ভার্বটি রয়েছে তাকে আমরা কি দিয়ে প্রশ্ন করব, তাতে যদি উত্তর পাওয়া যায় তাহলে অবজেক্ট হবে। যদি কি দিয়ে উত্তর না পাওয়া যায় তাহলে আমরা কাকে দিয়ে প্রশ্ন করব, সেখানেও যদি কোনো উত্তর আসে তাহলে সেটাও অবজেক্ট হবে। আর কাদেরকে, অর্থাৎ ওই কাকেরই বহুবচন যদি করি তাহলে কাদেরকে, এক্ষেত্রেও উত্তর আসলে সেটা অবজেক্ট হবে। কিন্তু এর বাইরে যদি এই ধরনের প্রশ্নের উত্তর না আসে তাহলে বুঝে নিতে হবে সেই বাক্যে কোনো অবজেক্ট নেই, অর্থাৎ অবজেক্ট ছাড়াও কিন্তু বাক্য হতে পারে। এবার আসি আমরা সাবজেক্ট এবং ভার্ব এই দুটোর ব্যাখ্যাতে, কারণ এই তিনটে যে কোনো বাক্য গঠনের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা সাবজেক্ট কাকে বলবো একটি বাক্যের? সাবজেক্ট অর্থে কর্তা। কর্তা মানে যিনি কাজ করেন, অর্থাৎ যে বা যারা কাজ করে। কোন একটি বাক্যে যে বা যারা কাজ করে তারা হলো সেই বাক্যের কর্তা। তাহলে এটা আমরা সহজেই চিনতে পারবো। কোন একটি বাক্যের আমরা যদি উদাহরণ নিই, ঠিক আছে, যেমন রাম বনে ফুল পারে, একটা সহজ বাংলা বাক্য দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করছি। তাহলে এখানে কে কাজটা করছে? না, রাম কাজ করছে। তাহলে রাম কাজ করছে মানে রাম সেই বাক্যের কর্তা হলো। রাম কি করছে? না, ফুল পারছে। তাহলে এই পারাটা বা তোলাটা এটা হলো ভার্ব। কি পারছে? না, ফুল পারছে। কোথায়? না, বনে। তাহলে এখানে রাম কর্তা আর ফুল পারাটা সেটা হচ্ছে ক্রিয়াপদ। তাহলে কোনো বাক্যে যে বা যারা কাজ করে তারা কর্তা। কখনো কখনো কর্তার সংজ্ঞা এরকমও হয়ে থাকে, দেখা গেল সেই বাক্যে কেউ কাজ করছে না, যেমন রাম ভালো ছেলে। এই বাক্যটা আমরা বিবেচনা করলে কি দেখব, যে এখানে কিন্তু রাম কোনো কাজ করছে না, রাম ভালো ছেলে। কিন্তু এটাও তো একটা বাক্য, কাজ করলেই কর্তা হবে এমন তো নয়, এটাও একটা বাক্য। তো সেক্ষেত্রে রামকে উদ্দেশ্য করে এখানে কিছু বলা হচ্ছে, অতএব এই বাক্যেও রামই কিন্তু কর্তা। তাহলে যে বা যারা কাজ করে তারা যেমন কর্তা, যাকে উদ্দেশ্য করে কিছু বোঝানো হয় তারাও কিন্তু কর্তা, বোঝানো হয় তারাও কর্তা।
তাহলে কর্তা সম্পর্কে জানলাম। আর একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ক্রিয়া বা ভার্ব। এটা কম বেশি অনেকেই জানে স্টুডেন্টরা, তবু একবার প্রসঙ্গক্রমে আলোচনা করে দিচ্ছি। ক্রিয়া মানে কি? কোনো কাজ করা, হওয়া, থাকা, এই জাতীয় পার্টস অফ স্পিচ কে বোঝাবে। তাহলে যে সমস্ত শব্দের দ্বারা বা যে সমস্ত পার্টস অফ স্পিচের দ্বারা আমরা কোনো কাজ করা বোঝাবো, কাজ করা অর্থে মানে যে কোনো কাজ, সেটা ঘুমানো, হাসি, কান্না, দৌড়ানো, বসা, লেখা, পড়া, যে সমস্ত যে কোনো কাজ বোঝাবে এমন, তাদেরকে আমরা কি বলবো না ক্রিয়াপদ। তাহলে একটি বাক্য গঠন করতে গেলে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট, এই তিনটি সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে। তাহলে আজকে আমরা আলোচনা করলাম অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন সম্পর্কে। আমরা একে একে সিরিজ বাই সিরিজ আমরা সব বাক্যের গঠন এবং বাক্য সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। আপাতত আজকে স্টেটমেন্ট বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স সম্পর্কে আমরা সংক্ষেপে কিছু বলার চেষ্টা করলাম। আজকের ক্লাসে এটুকুই, দেখা হচ্ছে পরের ক্লাসে। নমস্কার।